মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখন চ্যালেঞ্জ গ্রহণ করেন। ওই সমাবেশে যারা আসছে, বড় লোক দরকার এই বাংলাদেশটাকে ঠিক করতে। বাংলাদেশটা নাইলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। দেখা যাচ্ছে যে পুলিশ এবং কি ছাত্রছাত্রী তাদের মাঝে মারামারি হচ্ছে। মারামারি হওয়ার কারণে দেখা যাচ্ছে কিছু ছাত্রছাত্রী মারাও যাচ্ছে, তাদের হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওর মাঝে স্পষ্ট দেখতে পারবা ছাত্রছাত্রীরা কি বলেছে প্রধানমন্ত্রীকে নিয়ে। তো অবশ্যই পাশে থাকো। আপনারা জানেন যে তাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুকে যাবে না, আপনার বন্ধে তারা এই ধরনের আন্দোলন ছিল, আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা ঘটাচ্ছিল। বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ চলে রাত পর্যন্ত। শেষমেশ কোটার পক্ষের বেশির সময় যেগুলো আজকের দিনে চাঞ্চল্যকর বিরোধ চলেছে, শেষমেশ শিক্ষার্থীদের কি পক্ষের বেশির সময় এবং বেশির সময় এই ব্যাপারটি নিয়ে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য দিলেন মানব সমাজের সবাইকে, বাংলাদেশের সব শিক্ষার্থীদেরকে। যদিও আমরা জানি যারা মানবতা সেগুলো দেখাচ্ছেন, যারা বাংলাদেশের মধ্যে আইডল যারা ভাব নিয়েছিলেন, তারও মুখ চলতেছে না, সবার মুখ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু বেশির সময় আজকে চাঞ্চল্যকর কিছু বক্তব্য দিলেন এবং শিক্ষার্থীদের পক্ষ নিলেন নাকি তিনি আওয়ামী লীগের পক্ষ নিলেন, আপনারা নিজেরাই এই ভিডিওটি দেখার পর নিজেরাই বুঝতে পারবেন। চলুন আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি। আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং জিএসটি পরীক্ষায় আমি পাস করেছি এবং পাশের চেয়েও ভালো নাম্বার নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। তবে আমার সিরিয়াস পিছু থাকার কারণে আমি কোনো সিট পাইনি এবং আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারিনি এবং আমার বাবা মার শ্রম, আমার বাবা মার টাকা পয়সা গেছে। আমি আমার বাবা মার সামনে মুখ তুলে দেখাইতে পারিনি। তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষার্থী বসি, আমি জিএসটিতে পাস করি, সংবিধান কি তারা চেনে না? আমার সিরিয়াল বা একটা কার্যনির্বাহী একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে, সেটা এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। মুক্তিযোদ্ধা কোটায় সে ছেলেটা কিভাবে বিধিয়ে নিয়ে পড়ে, তবে আমার এটা কোথায় গেল? আমি যে তার থেকে 5টা নাম্বার বেশি পাইছি, আমি এখানে তার থেকে 5 নাম্বার হাওলা দিতে বেশি পাইছি। কেন পুলিশ আমাদের বাধা দিচ্ছে? আমি কি আমার বাধা দিব? আমার চেনার প্রয়োজন যদি তারা আদালতে আসে, আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো। কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই। আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হয়ে বললাম আপনারা। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা সংগঠন সবসময় তো একটি আদর্শের উপর সব লোক থাকে না, তারা আদর্শের দেখতে ঢোকায় দেখা মানতে হবে। তাদের যদি আমাদের কিছু করার নেই, রাজপথে আন্দোলন করে করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে পরিবেশ করাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলো যদি করতে যায়, তাহলে তখন তো আইনটা আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরাও পাবে না? আমরা শিক্ষার্থী, আমরা তাকে পড়তে দিই, আমরা কেন রাস্তায় আছি? আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়ে, সন্ত্রাসের মধ্য দিয়ে এগুলোতে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরো পিছাই যাচ্ছি।
আমরা সামনের দিকে আগাচ্ছি। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি শুধু 1 মাসের সময় চাচ্ছি অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করেন। আমি বলছি যে এই 1 মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন, প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই, যে ওনার সাথে কথা বলি। কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না, উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনারে বুঝাই বললে, আমি নিজে পার্সোনালি ওনার কাছে গিয়ে আমি দেখছি, উনারে বুঝাই বললে এমন কিছু নাই হয় না। আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল, আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম, উনি প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিছিল তাদের সবাইকে ধরতে। প্রয়োজনে সহিত কিন্তু সংস্কার করে তবেই করে ফেলবো ইনশাআল্লাহ। জানি যে নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। আমি দাবি জানাচ্ছি এই সন্ত্রাসের দিকে গিয়ে, আন্দোলনের দিকে গিয়ে, ভাঙাভাঙির দিকে গিয়ে আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরি আছি। 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা করে জেমে মানুষ বসে আছে। দমে যায় আমরা তো কিছুটা এগুলো থেকে মুক্তি পাইছি, কেন আবার এগুলোতে আমরা ফিরে যাই? আচ্ছা, আপনি এত কিছু বললেন, কিন্তু কালকের যে পরিস্থিতি, পরিস্থিতিতে কিন্তু আন্দোলনকারীরা যত টাকা করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলীগ। সবাই মনে করেন, সবাই দেখেছে। তাদের প্রতি আপনার কোনো আমার বক্তব্য হচ্ছে কি, আমি তো বলছি যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা, ছাত্রলীগের তো সবাই তো সব পাবে। আমি বললাম না, অতি আবেগে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিচ্ছে, এই কারণে আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ শুরু থেকেই বলে আসছে এটা অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে, যেটা আমরা সবসময় পেয়েছি। আমরা যদিও বলেছি এটা একটা রাজনৈতিক আন্দোলন, কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই, সেটা ছাত্রলীগ, তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে। এবং আপনারা যদি দেখেন, গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি, বন্দুকের ঝনঝনানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন, খাতা তুলে দিয়েছেন। একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে। এবং তাদের হাতে খাতা কলমগুলো কি ছিল? তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক, তারা নিয়ে গেছিল লোহা ইত্যাদি। এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয়নি, কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা। সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষে মারামারি করতে হয়। আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না, যার ফলে কালকে আমরা বেধড়ক। আপনারা যদি দেখেন, মানুষকে যেভাবে মারতে পারে, ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে। মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে। এবং সেখানে কাউকে ছাড় দেওয়া হয়নি। একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্জন হলে, কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয়, কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে। তো এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন, আমরা আজকেও বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে। আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো পরিচয় নাই, অস্ত্রের কোনো ট্রেনিং নাই তাদের মতো। তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত, তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত। এবং আজকে তারা কি করেছে? আজকে আমরা আসার সময় দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে। টোকাই ভাড়া করে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলনের উপর হামলা করতে এসেছে। আজকের আন্দোলনটা একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্রলীগ তো থাকবে। এর পরবর্তীতে কোনো আন্দোলনে, কোনো পরিপ্রেক্ষিতে যদি তারা বলে তারা সাধারণ ছাত্রদের জন্য কাজ করে, তাদের ইতিহাস ছাত্রদের ইতিহাস, তাহলে তাদের দ্বিতীয়বার করে ভাবা উচিত যে তারা ছাত্রদের উপরে বারবার হামলা করে এসেছে। আমি আহত হয়েছিলাম, কিন্তু 24-এ আন্দোলনটা করতে হবে এবং আমার 5টা ভাইকে শহীদ হইতে হবে, তারপর আমি ঘরে ফিরে যাব। এটা হতে পারে না। আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি, সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি, আমাদের দাবিটা যৌক্তিক। আমরা সংস্কার চাই, আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না। উনি বিরক্ত হয়ে গেলেন, বাতিল করে দিলেন, আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন। আমার 5টা ভাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রঞ্জিত করছে, সেই রক্ত বৃথা যেতে দেব না। আমরা অবশ্যই প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাআল্লাহ। এই যে এটা কিন্তু সরকার অবশ্যই সরকারের কানে গেছে, কিন্তু সরকার কেন স্টেপ নিচ্ছে না? তারা কেন পদক্ষেপ নিচ্ছে? সরকার কিন্তু একটা নারীর গায়ে এভাবে হাত করা হচ্ছে, হাত দিয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন নিচ্ছে না? সরকার কেন চুপ করে আছে? আমরা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে নামি নাই, আমরা নামছি আমাদের অধিকারের জন্য। আমরা দেশের নাগরিক, আমরা নিজের অধিকার, অবশ্যই আমরা নিজের অধিকার নিয়ে বলতে পারবো, রাজপথে নামতে পারবো। এটার মানে এই না যে সরকার বিরোধী আন্দোলন আমরা নামছি। আমরা কি হয়ে গেলাম? রাজাকার হয়ে গেলাম। ভাই, আমরাও বাঙালি, আমাদের দাদাদের বাপেরাও যুদ্ধ করছে, আমরাও মুক্তিযোদ্ধার ভাই সন্তান, আমরাও কিন্তু কোটা পাই। কিন্তু আমরা কেন আসছি? আমরা যাতে মেধার মূল্যায়নটা হয়, এজন্যই আসছি, আর কিছুই না। আমরা ন্যাশনালের স্টুডেন্ট, আমরা এতদিন কিন্তু কেউই রাস্তায় নামি নাই, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি। কেন বাধ্য হচ্ছি? যে অন্যায়ভাবে, কেন? যেহেতু হলে মেয়েরাও সেফ না, ছেলেরাও সেফ না। এটা কি অন্যায় হচ্ছে? কোটার দাবি না মানতে পারতেন, আপনি
আপনি একটা যৌক্তিক সমাধান দিতেন, কিন্তু কোনো সমাধান না দিয়ে এটা কোনো হামলা, এটা মানুষের উপর মেনে নেওয়া যায় না। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। ওরা ভাবছে যেভাবে সহিংসতা চালালে আমরা দমে যাবো, এটা হবে না। একজনই আমরা আরো দাঁড়াবো, আমরা কালকে আবারও দাঁড়াবো। এভাবে সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না। জনসম্মুখে একটা মানে মেয়ে ছাত্রীদের গায়ে কিভাবে তারা হাত দেয়, এটা কিভাবে সম্ভব? আর পুলিশ যারা আন্দোলন করতেছে তারা দেখতেছে, তারা তো তখন প্রোটেক্ট করে না। এখন কিসের জন্য আমাদের রাস্তা আটকায় দাঁড়াইছে? এখন কেন প্রোটেক্ট করতেছে? তাহলে আমরা কি ধরবো? এই দেশকে আসলেই স্বাধীন? এই দেশকে স্বাধীন দেশ? বাংলাদেশে ছাত্রলীগের সভাপতি যে দেখে দিবা বলছে, সে হতে পারে সরকারের পালিত চামচা, বাট আমরা না। আমরা কি আসলে স্বাধীন বাংলাদেশে বসবাস করছি? ৭১ সালে কি আসলেই দেশ স্বাধীন হয়েছিল, না এখন আবার নতুন করে দেশ স্বাধীন করতে হবে? কোনটা? এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রশ্ন। প্রশাসন আসলে কি করতেছে? সরকারের তরফ থেকে পাঠানো প্রশাসন এবং ছাত্রলীগ বনাম কতগুলা হারাটিয়া টোকাই বস্তি থেকে উঠাই নিয়ে আসছে নেশাখোর। এরা হচ্ছে কিভাবে স্টুডেন্টদের গায়ে, এটা সাহস হয় কিভাবে পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের গায়ে হাত দেওয়া? আমরা মা বাবার টাকায় এখানে ঢাকায় আসছি পড়াশোনা করতে। এখানে আমাদের এখানে শত শত ভাই বোন দেখছেন, আমরা সবাই এক একজন এক এক জেলা থেকে আসছি, এক এক ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে পড়াশোনা করতে আসছি। তো ওই আওয়ামী লীগ নামক যে হচ্ছে সরকারের পালিত যে সন্ত্রাসীগুলা, তারা কি করবে ওটা আমরাও দেখে নেব। যতক্ষণ না আমরা সুষ্ঠু বিচার পাই, তারা কেন স্টুডেন্টদের গায়ে এভাবে টোকাই ভাড়া করে হাত দিল, এটা যতক্ষণ আমরা সুষ্ঠু বিচার না পাবো আমরা রাজপথ ত্যাগ করবো না, আমরা রাজপথে থাকবো। আমার বোন চিৎকার করতে থাকে যে আপু আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। আমি আমার বোনকে সেভ করতে গিয়ে আমাকে একদম মাথার এইখানে মানে বাড়ি যখন দেয়, আমি আসলে তখন মানে আমার সেন্স ছিল, কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। চাওয়া তো একটাই, আজকে মার খাইছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব। কালকে আমি আবার যাব। যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম, কিন্তু যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব। কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না। আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটোখাটো বিষয় হইতেই থাকে, এগুলো কোনো বিষয় না। আমরা হচ্ছে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা করে মানে ক্যাম্পাসটা প্রদক্ষিণ করার কথা ছিল। তো ওই সূত্রেই আমরা হচ্ছে আসতে থাকি। আস্তে আস্তে আমরা যখন হচ্ছে মানে রেজিস্ট্রার বিল্ডিং পর্যন্ত আসি তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। এরপরে হচ্ছে যখন আমরা সূর্য সেন হলের ক্যান্টিনের ওইখানে যাই, ঠিক ওই সময়টাতেই হচ্ছে একটা ভাইয়া আসতে থাকে, তার কান বেয়ে রক্ত পড়তে থাকে। তো ওই দৃশ্য দেখে একটা মেয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ঠিক সেম টাইম ওই পাশ থেকে মানে একদম বৃষ্টির মতো হচ্ছে ইটের টুকরা ঢিল মারতে থাকে। তো যে মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে গেছে, আমরা ওকে তুলতে যাই, অন্যরা সবাই পালায় যায়। এখন ওই মেয়েকে তুলতে গেছি, আমাদের পিঠের উপর সমানে হচ্ছে ইটের টুকরা এসে পড়তেছে। তো ওইখানে আমরা 3 জন ছিলাম, আমি, আমার ছোট বোন আর একটা ভাইয়া ছিল। তো ওই মেয়েটাকে ওই ভাইয়াটা কোলে নিয়ে আমাকে বলতেছিল যে আপু আপনি পালায় যান, কিন্তু ভাইয়াটা একা একা তুলতে পারতেছিল না ওই মেয়েটাকে। তো তখন হচ্ছে আমিও ওই মেয়েটাকে হচ্ছে মানে কোনো রকমের ধরে যাই, কিন্তু এত বেশি পিঠের মধ্যে পড়তেছিল মানে আর সোজা হয়ে যে দাঁড়াবো ওই এটা ছিল না। পরে ওই ভাইয়াটা মেয়েটাকে নিয়ে আগায় যে আমি এক জায়গায় বসে পড়ি, যে আমার পক্ষে মানে হাঁটা সম্ভবই হচ্ছে না। পরে আমার বোন আমাকে নিয়ে বলে যে আপু এখানে থাকিস না, এখানে থাকলে মরে যাবি। পরে ও আমাকে নিয়ে ভিসি চত্বরের মেইন রোড পার হয়ে ওই পাশে আমরা যাই। তো ওখানে একটা বাস দাঁড় করানো ছিল, তো আমাদের যারা অন্য ছিল কোটা আন্দোলনের, তো ওই ভাইয়ারা বলে যে আপু আপনারা হচ্ছে এখানে নিরাপদে আশ্রয় নেন, ওই দাঁড়ানো বাসটার পেছনে। আমরা সেখানে হচ্ছে তখন গিয়ে আশ্রয় নেই। আমাদের দুই পাশে ছিল ভাইয়ারা, আমরা মেয়েরা ছিলাম মাঝখানে। ঠিক এই মুহূর্তেই মানে সমানে তো ইটের ঢিল যখন ছুটতে থাকে তো তখনই সবাই বিচ্ছিন্ন হয়ে যায়। মানে একই সময় আমার বোন চিৎকার করতে থাকে যে আপু আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। তা আমি ওকে এভাবে জাপটে ধরতে যাই। ওকে জাপটে ধরতে গিয়ে দেখি যে একটা ভাইয়া ওইখানে হচ্ছে আরেকটা আপুর উপরে এভাবে পড়ে আছে, কারণ ওই আপুটা হচ্ছে পুরাটা মাটির উপর শোয়ানো, মানে ও সেন্সলেস। ওই আপুটাকে মারতেছিল, তাকে বাঁচানোর জন্য ওই ভাইয়াটা হচ্ছে ওই আপুর গায়ের উপর পড়ছে। সেই ভাইয়াটার রক্তই যে আমার গায়ের উপর লেগে আছে, সেই ভাইয়াটাকে মানে পুরো মাথাটা থেতলে গেছে বলা যায় ওই অবস্থায়। তো আমি আমার বোনকে সেভ করতে গিয়ে আমাকে একদম মাথার এইখানে মানে বাড়ি যখন দেয়, আমি আসলে তখন মানে আমার সেন্স ছিল, কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না।
পরে অন্য ভাইয়ারা যখন বারবার রিকোয়েস্ট করতেছিল যে ভাই আমাদেরকে মারেন, আপুদেরকে কিছু করেন না, আপুদেরকে ছেড়ে দেন, আপুদেরকে কিছু করেন না, কিন্তু ওরা শোনে নাই। ওরা হচ্ছে ওই সমান তালে মারতেছিল। তো আমাকে যে দুইটা ভাইয়া রেস্কিউ করছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। ওরা আমাকে কোনো রকমের পাজা কোলে নিয়ে উল্টা পাশে ছেঁচড়ে আমাকে হচ্ছে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। ওই ভাইয়া দুইটাকেও মানে সমানে মারতেছিল। আপনি ভিডিও দেখলে দেখবেন যে ওইখানে ওই ভাইয়াগুলো কাঁদতেছিল রীতিমতো যে আপুকে কিছু করেন না। ওই ভাইয়াগুলোকে মানে এমনভাবে মারছে, তো ওরা হাঁটতে পারতেছিল না, কিন্তু কোনো রকমে আমাকে টেনে যখন নিয়ে গেছে, তো ঢাকা ভার্সিটি ক্লাবের ওখানে নিয়ে যাওয়ার পরে অনেক রিকোয়েস্ট করে ওদের গেট খোলাইছে। ওরা গেট লক করা ছিল, গেট খোলানোর পরে ওখানে আমাকে ঢোকাইছে। তো তখন হচ্ছে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, আমি মানে আমার সেন্সও ছিল না। তো ওই মুহূর্তে দেখলাম যে ওই ভাইয়া দুইটা হাঁটু ভেঙে বসে পড়ছে, মানে ওনাদেরও আর দাঁড়ানোর কোনো অবস্থা নেই। এই অবস্থায় আমার যখন একটু সেন্স ফিরছে, তো তখন হচ্ছে ঢাকা ভার্সিটির একজন প্রফেসর, মানে নাম জানি না, উনি এসে মানে উনি আসলে একটু খুব মানে চেষ্টা করছে আমাদেরকে মানে হেল্প করার। তো উনি হচ্ছে একটা রিক্সা ডেকে আমাদেরকে ওখানে উঠাই দিয়ে উনি পেছন পেছন এসে আমাদেরকে মানে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে আসে। কিন্তু আসলে ওই রিক্সায় ওঠার পরেই আমি আসলে সেন্স হারাই ফেলে, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল তখন। চাওয়া তো একটাই, আজকে মার খাইছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব, কালকে আমি আবার যাব। যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম, কিন্তু যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব। কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না, সেই দাবি তো আমি কোনোভাবেই ছাড়বো না। দরকার হলে রক্ত দিয়ে মানে নিজেকে সব শেষ করে দিব, কিন্তু আমি তো এই দাবি ছাড়বো না। কালকে আমি আবার যাব। ইভেন আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট করছে। আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটোখাটো বিষয় হইতেই থাকে, এগুলো কোনো বিষয় না। আমার মাথায় হাত বোলা এটাই বলে গেছে, সে এটাই বলছে যে এগুলো কোনো বিষয় না। আমার বোন পায়ে এত আঘাত পেয়েছে, সে হাঁটতে পারতেছে না। খুবই কষ্ট লাগছে ভিডিওটা দেখে, আর যে হচ্ছে কীভাবে মাথা ফাটাচ্ছে, কীভাবে ঝগড়া লাগছে, মানে দেখে মানে খুবই কষ্ট লাগতেছে। কারণ হচ্ছে আমি কখনো চাই না যে আমাদের বাংলাদেশ এরকম হোক যে একজনের সাথে পুরুষ ছাত্রছাত্রী তাদের মধ্যে সংঘর্ষ হোক বা হচ্ছে ঝগড়া হোক, আমি কখনো চাই না। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই জানিয়ে দিবা তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, দেখা হবে পরবর্তী